ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের তীরে এবং জিরো পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত ঐতিহাসিক স্থাপত্য শশীরজ, যা অনেকের কাছে ময়মনসিংহের রাজবাড়ি নামেও পরিচিত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের এই সুপ্রাচীন প্রাসাদের ইতিহাস ও এর অনন্য স্থাপত্য শৈলী সম্পর্কে বিস্তারিত কথা বলব। এটি মুক্তাগাছার বিখ্যাত আচার্য চৌধুরী জমিদার বংশের এক অনন্য নিদর্শন এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ। ইউরোপীয় নির্মাণশৈলীর সাথে স্থানীয় কারুকাজের চমৎকার সমন্বয়ে তৈরি এই প্রাসাদটি আজও পর্যটকদের মুগ্ধ করে। প্রাসাদটিতে ইউরোপীয় স্থাপত্য শৈলীর সঙ্গে স্থানীয় উপাদানের মনোরম মিশ্রণ দেখা যায়। গ্র্যান্ড আর্চ, কারিস্থান কলাম, সেমি সার্কুলার গ্রেটওয়ে ও জটিল কারুকাজ সহ বিভিন্ন গম্বুজ। স্থাপত্যবিদগণ এই শৈলীকে ইন্দো সারাসেনিক বা নিও ক্লাসিক্যাল প্রভাব হিসাবে অভিহিত করেন। এর সৌন্দর্য ও কারুকাজ দেখার মতো। ইন্দো সারাসেনিক হলো এমন একটি স্থাপত্য রীতি যেখানে ইউরোপীয় কাঠামোর সাথে ভারতীয় বা মুঘল ঘরানার নকশা, যেমন ছোট গম্বুজ, খিলান বা কারুকাজ, এগুলোর মিশ্রণ ঘটানো হয়। শশীলজের মূল প্রবেশ পথ বা তোরণে 16টি ছোট গম্বুজ আছে, যা স্পষ্টতই ভারতীয় বা সারাসেনিক ঘরানার বৈশিষ্ট্য। প্রাসাদের মূল ভবনের সামনের দিকের কার্নিস্থান কলাম বা সুউচ্চ স্তম্ভ, বড় বড় জানালা এবং ত্রিভুজাকৃতির পেডিমেন্টগুলো মূলত নিউ ক্লাসিক্যাল রীতি নিদর্শন। অন্যদিকে ভেতরের কারুকাজ বা সাজসজ্জা এবং কাঠের কাজগুলোতে ভিক্টোরীয় আভিজাত্যের ছাপ রয়েছে বা ছাপ দেখা যায়। স্থাপত্যবিদরা অনেক সময় এই ধরনের ভবনকে একলেটিক আর্কিটেকচার নামে অভিহিত করেন, যার অর্থ হল অনেকগুলো শৈলীর চমৎকার সমন্বয়। এর নির্মাণের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এটা মূলত 2 ধাপেই নির্মাণ কাজটা সম্পূর্ণ হয়েছিল। প্রথম নির্মাণ 19বিংশ শতকের শেষ ভাগে বা প্রায় 1890 সালের দিকে মুক্তাগাছা জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে প্রায় 9 একর বা বলা যায় 3.6 হেক্টর জমির উপর একটি দ্বিতল দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন। প্রথমে এটি ক্রিস্টাল প্যালেস বা রংমহল নামে পরিচিত ছিল।
আহ, নিঃসন্তান সূর্যকান্ত তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এর নামকরণ করেন শশীলজ। মূল জমিদারি মুক্তাগাছায় হলেও প্রশাসনিক সুবিধা এবং আভিজাত্য প্রদর্শনের জন্য তারা এই শহর আবাস বা রাজবাড়িটি নির্মাণ করেন। ওই সময় একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্প যা 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প বা 1897 আসাম ভূমিকম্প। এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 8.1 বা তার বেশি ধরা হয়। এতে প্রাসাদটি ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এতে সূর্যকান্ত অত্যন্ত মর্মাহত হন। এর পরবর্তীতে ভূমিকম্পের পর আবার এটি পুনর্নির্মাণ করেন। ভূমিকম্পের পর সূর্যকান্ত নতুন করে নির্মাণ শুরু করেন, কিন্তু তার মৃত্যুর আগে বা 1905 সালে কাজ তখনও শেষ হয়নি। তার যে দত্তক পুত্র মহারাজ শশীকান্ত আচার্য চৌধুরী, যিনি মুক্তাগাছার নবম মহারাজ, একই স্থানে নতুন ডিজাইনে প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। নিরাপত্তার কথা বিবেচনা করে এবার ভবনটি একতলা করা হয়। 1911 সালে সৌন্দর্য বর্ধনের জন্য আরও সংস্কার সম্পন্ন করেন। পুনর্নির্মিত প্রাসাদে 18টি প্রশস্ত কক্ষ রয়েছে, আবার অনেকে ছোট বড় মিলিয়ে প্রায় 24টি কক্ষ বলে থাকেন। তবে 24টি কক্ষের তথ্যটি অধিক গ্রহণযোগ্য। এতে বারান্দা, করিডোর এবং বাগান সহ বিভিন্ন অংশ রয়েছে। এর নির্মাণ বা স্থাপত্য শৈলী খুবই চমৎকার। লালচে ইট ও হলুদ দেয়ালে দৃষ্টিনন্দন একতলা প্রাসাদ। এই প্রাসাদটির মূল ফটকে 16টি গম্বুজ রয়েছে, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। প্রথম নির্মিত ভবনটি দ্বিতল ছিল। ভূমিকম্পের পর নিরাপত্তার কারণে একতলায় নামিয়ে আনা হয় বা একতলা ভবনটি নির্মাণ করেন। এর ভিতরে যে ফোয়ারা বা বাগানগুলো আছে ওইগুলো দেখতে অনেক মনোরম। সামনের মনোরম ফুলের বাগান এবং মাঝে শ্বেতপাথরের ফোয়ারার কেন্দ্রে প্যারিস বা ইতালি থেকে আনা গ্রিক দেবী ভেনাসের স্নানরত মর্মর মূর্তিটি স্থাপিত ছিল। এই দুর্ভাগ্যজনকভাবে এই মূর্তিটি 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত হয়, বা বলা যায় তার এই মূর্তিটির মাথা খোয়া গেছে। এখনও সেটি উদ্ধার হয়নি। এর আভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি খুবই চমৎকার। প্রতিটি ঘরে ঝুলন্ত ঝাড়বাতি, তারপরে নাচঘর এবং স্নানঘর আছে। ইউরোপ থেকে আনা উন্নত আসবাব ও সাজসজ্জার ঘরগুলো ছিল অত্যন্ত বিলাসবহুল। পিছনের অংশে পুকুরের ঘাট মার্বেল পাথরে বাঁধানো। পুকুরের পাড়ে দ্বিতল স্নানঘাট ও রানীর স্নানঘর বা জলতুঙ্গি ছিল।
যেখান থেকে রানী হাঁসের খেলা উপভোগ করতেন। একটি সুড়ঙ্গ পথের কথা লোকমুখে শোনা যায়, যা মুক্তাগাছা পর্যন্ত যাওয়ার কথা বলা হয়। এটি কিন্তু লোকমুখে শোনা যায়, তবে এটি মূলত আসলে লোকগাথা। ঐতিহাসিকরা মনে করেন এগুলো মূলত প্রাসাদের পানি নিষ্কাশন ব্যবস্থা বা জরুরি নির্গমন পথ ছিল, যা মানুষের মুখে সুড়ঙ্গ হিসাবে প্রচারিত হয়েছিল। বর্তমান অবস্থা জমিদারি বিলোপ এর পরবর্তীতে তারপরে আমরা যদি লক্ষ্য করি যে জমিদারির কথা যখন বিলুপ্ত হয় 1952 সালে, এই 52 সাল থেকে এটি দীর্ঘদিন 52 সালে বিলুপ্ত হয়ে যায় জমিদারির কথা। পরবর্তীতে এটা এই জায়গায় দীর্ঘদিন মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে। 2015 সালে 4 এপ্রিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি অধিগ্রহণ করে। 2019 সালে সংস্কার কাজ শেষ করে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে এটি ময়মনসিংহের জাদুঘরের একটি অংশ হিসাবে পরিচালিত হচ্ছে এবং জনপ্রিয় পর্যটন স্থলে পরিণত হয়েছে। যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা এই পর্যটন কেন্দ্রগুলো দেখতে পারে বিভিন্ন সময় খোলা দিনে। শশী লজ আজও ময়মনসিংহের জমিদারি যুগের আভিজাত্য, স্থাপত্যের অনন্য সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে ঘুরে দেখলে মনে হয় অতীতের গৌরব যেন এখনো স্মরণ করিয়ে দেয় বা আমাদের ঐতিহ্যগুলো এখনো আমাদের ফিসফিস করে কথা বলে। শশী লজ একদিকে ইতিহাস এবং ঐতিহ্যের দিকে খুবই উন্নত এবং স্থাপত্য শিল্পেও খুবই উন্নত এবং দৃষ্টিনন্দন, কিন্তু এই শশী লজের নেপথ্যে রয়েছে শোষিত মানুষের দীর্ঘশ্বাস। এখন আসলেও যদি আমরা ওই সময়ের অবস্থা লক্ষ্য করি যে অনেকেই বিষয়গুলো অজানায় অনেক সময় থেকে যায়। এই যে চকমকে শ্বেতপাথর আর কারুকাজ করা দেয়ালের পিছনে অন্ধকারেরও গল্প আছে, তা অনেক সময় মূল ইতিহাস থেকে চাপা পড়ে যায়। শশী লজের বাইরের কারুকাজ যতটা সুন্দর, তার পিছনের প্রকৃত ইতিহাস ততটাই মর্মস্পর্শী। এই রাজকীয় আভিজাত্যের আড়ালে মিশে আছে বাংলার সাধারণ কৃষক ও মেহনতি মানুষের শোষণ আর বঞ্চনার এক করুণ ইতিহাস। এই বিশাল প্রাসাদ নির্মাণের প্রতিটি ইট এবং বিদেশের দামি শ্বেতপাথর মূলত প্রজাদের রক্ত জল করা খাজনার টাকায় কেনা। যেখানে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের চরম সংকটেও দরিদ্র কৃষকের কর্মকূফ করা হতো না, জমিদারদের বিলাসিতা আর হাতি পোষার খরচ মেটাতে সাধারণ মানুষের ওপর পার্বণী ও নজরানার মতো অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হতো এবং খাজনা দিতে ব্যর্থ হলে প্রজাদের উপর চলত লাঠিয়াল বাহিনীর অমানবিক নির্যাতন। যে হাজার হাজার শ্রমিক ও কুলির হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে এই প্রাসাদ গড়ে তুলেছিলেন, তাদের অনেকের কপালে জুটত নামমাত্র পারিশ্রমিক বা বিনা মজুরিতে
বেগার খাটার গ্লানি। শ্বেতপাথরের এই শীতল প্রাসাদটি আসলে বাংলার লক্ষ লক্ষ নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। যে সাধারণ মানুষের ঘাম আর রক্তে এই প্রাসাদ নির্মিত হয়েছে, ইতিহাসের পাতায় আজ তাদের নাম নেই, আছে শুধু জমিদারদের নাম। সুশীলজ তাই কেবল আজ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং এটি শোষিত মেহনতি মানুষের নীরব কান্না আর তৎকালীন জমিদারি শোষণের এক জীবন্ত সাক্ষী। ময়মনসিংহের সুশীলজ সম্পর্কে আজ এ পর্যন্তই।